হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আজকে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর এই অংশর থেকে আমরা জৈব উপাদান নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ফ্যাটি অ্যাসিড তৈরি হয় লিপিড বা ফ্যাট থেকে। এই লিপিড বা ফ্যাটের আর্দ্র বিশ্লেষণের ফলেই তৈরি হয় ফ্যাটি অ্যাসিড। এই ফ্যাটি অ্যাসিড হলো সরল হাইড্রোকার্বন। সরল হাইড্রোকার্বন মানে কি? কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত, যেটা এই লিপিড বা ফ্যাট থেকে আর্দ্র বিশ্লেষণের ফলে তৈরি হয়। এই ফ্যাটি অ্যাসিড সাধারণত দুই প্রকার হয়, একটা হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আর একটা হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডকে ইংলিশে বলে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এর নাম সম্পৃক্ত কেন? কারণ এই জাতীয় ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, হাইড্রোজেনের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে না। অর্থাৎ এটা কোনো রকম হাইড্রোজেনকে গ্রহণ বা বর্জন কিছুই করতে পারে না। যেমন ধরো এই ছবিটা দেখো, আমি এই যে দুটো ছবি এঁকেছি, দুটোই হলো ফ্যাটি অ্যাসিড, একটা হলো সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত। এখন আমি সম্পৃক্তটা নিয়ে বলছি। সি ডবল বন্ড ও OH, এই যে COOH এই গ্রুপটা হলো কনস্ট্যান্ট, মানে ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে এই COOH গ্রুপটা থাকবেই থাকবে। ঠিক আছে, আর এই যে এরকম অংশগুলো এঁকেছি, এই প্রত্যেকটা খাঁজে একটা করে কার্বন আছে, মানে এখানে 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 এরমভাবে প্রত্যেকটা জয়েন্টে একটা করে কার্বন আছে। এটাকে শর্টে এরমভাবে আঁকা হয়। তাহলে তোমরা যদি কার্বনের সংখ্যা গোনো, তাহলে দেখো এই স্টিয়ারিক অ্যাসিডে, এটা হলো স্টিয়ারিক অ্যাসিডের ছবি, সেখানে কার্বন আছে কটা? 18টা। বোঝা গেল? কিন্তু দেখো এর মধ্যে, এই কার্বনের মধ্যে কোথাও কোনো ডবল বন্ড বা ট্রিপল বন্ড কিচ্ছু নেই। এটা হলো উচ্চ, মানে এর যে গলনাঙ্ক সেটা খুব বেশি থাকে। এটা মানে রুম টেম্পারেচারে এটা সাধারণত কঠিন অবস্থায় থাকে। যেমন এর কতগুলো উদাহরণ হলো পামিকটিক অ্যাসিড, যেটা উদ্ভিদ আর প্রাণীর ফ্যাট থেকে পাওয়া যায়। তারপর ধরো এইটা স্টিয়ারিক অ্যাসিড, এটাও তাই উদ্ভিদ আর প্রাণীর ফ্যাট থেকে পাওয়া যায়। যেমন ধরো এই স্টিয়ারিক অ্যাসিড কিসে পাওয়া যায় বলো তো? বেশিরভাগই হয় না ডালডা বা ধরো মার্জারিন, এগুলো থেকে পাওয়া যায়। আরও একটা আছে অ্যারাকিডিক অ্যাসিড, সেটা পাওয়া যায় হলো বাদাম তেল থেকে। এবার আসি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে। অসম্পৃক্ত নাম থেকেই বুঝছো যেটা সম্পৃক্ত নয়, মানে হলো কি এটা হাইড্রোজেনকে নিতেও পারে, ত্যাগও করতে পারে। অর্থাৎ এর ভিতরে কি, এর মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে। যেমন ধরো এখানে দেখো, এখানেও দেখো COOH গ্রুপটা কনস্ট্যান্ট, এখানেও ছিল এখানেও আছে। আর প্রত্যেকটা খাঁজে খাঁজে আমি যদি একটা করে কার্বন বসাই, ঠিক আছে, এখানেও কিন্তু কার্বন সংখ্যা কত? 18টা। কিন্তু এটার সাথে এটার কি ডিফারেন্স লক্ষ্য করে দেখো, এই অংশে একটা ডবল বন্ড আছে, ঠিক আছে, দ্বিবন্ধনী আছে, কিন্তু দেখো এখানে কোনো, এই যে চেনটা, এর মধ্যে কোনো দ্বিবন্ধনী নেই। তাহলে এইটাই হলো পার্থক্য। অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী থাকতে পারে। দেখো আমি যে চিত্রটা এঁকেছি সেটা হলো ওলেইক অ্যাসিডের, এটাও 18খানা কার্বন দ্বারা গঠিত, কিন্তু 9 নম্বর কার্বনে এখানে আছে ডবল বন্ড, মানে 9 নম্বর কার্বন আর 10 নম্বর কার্বনের মাঝে আছে দ্বিবন্ধনী। এইরকম ধরো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে, যেমন এখানে আমি এঁকেছি ওলেইক অ্যাসিড, তেমনি আছে অ্যারাকিডোনিক অ্যাসিড, আর আছে ধরো লিনোলেইক অ্যাসিড। এগুলো, এই যে ফ্যাটি অ্যাসিড, এর কাজ কি? আমাদের দেহের কোষ পর্দা গঠন করে হলো এই ফ্যাটি অ্যাসিড। প্রত্যেকটা কোষের বাইরে যে আবরণ আছে সেটা পুরোটাই তৈরি হয়েছে হলো এই ফ্যাটি অ্যাসিড দিয়ে। অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হলো কোষের আবরণ সৃষ্টিতে। তারপর ধরো কোনো জায়গা কেটে গেল, ধরো স্কিনের ওপরে বা ভেতরে, মানে ব্লাড ভেসেলস আছে যেগুলো আমাদের দেহের মধ্যে, রক্তবাহ আছে, সে ভেতরেও কোনো ইনজুরি হতে পারে বা বাইরেও হতে পারে। সে যে কোনো যে কোনো ইনজুরিতে, ধরো বাইরেই তোমার কোথাও কেটে গেছে, সেই জায়গাটা থেকে প্রস্টাগ্ল্যান্ডিন নামক একটা পদার্থ ক্ষরণ হয়, যেটা ওই জায়গাটার ফুলে ওঠাকে নিয়ন্ত্রণ করে, ওই জায়গাটায় কতটা রক্ত চলাচল হবে সেটা নিয়ন্ত্রণ করে। এই যে প্রস্টাগ্ল্যান্ডিন, এটাও তৈরি হয় এই ফ্যাটি অ্যাসিড থেকে, আর এই ফ্যাটি অ্যাসিড থেকে আমরা শক্তি পাই। এবার আসি, এই যে ফ্যাটি অ্যাসিড তোমরা শুনবে যে এখন খুব বেরিয়েছে যে মানে স্যাচুরেটেড ফ্যাট খাবো না আনস্যাচুরেটেড ফ্যাট খাবো।
অর্থাৎ এখানে কি যে তাহলে তোমরা তো দেখলে যে এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের মধ্যে কোনো ডবল বন্ড নেই বা দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী নেই। এই যে ফ্যাটি অ্যাসিড এটা শরীরের মধ্যে গিয়ে সহজে ভাঙতে চায় না, যেহেতু এটা স্টেবল, ফলে এইটাকে ভাঙা বেশ শক্ত, ফলে এটা কি হয় রক্তবাহের মধ্যে গিয়ে আটকে যায়। সেই জন্য এখন বলা হচ্ছে যে সম্পৃক্ত এই যে ফ্যাটি অ্যাসিড মানে সম্পৃক্ত ফ্যাট কম খেতে এবং অসম্পৃক্ত ফ্যাট যেটা হলো এই ওলেইক অ্যাসিড এই টাইপের খাবার বেশি খেতে, যাতে এই দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী আসে। এই জায়গাটা এই দ্বিবন্ধনী বা ত্রিবন্ধনী থাকলে কি সুবিধা বলো তো, যে শরীরের মধ্যে গিয়ে শরীর এই যে বন্ডগুলোকে খুব সহজে হাইড্রোলাইজ করে দিতে পারে বা ভেঙে দিতে পারে। তার ফলে কোনো পদার্থ যখন শরীরের মধ্যে গিয়ে ভেঙে যাচ্ছে তখন সেই পদার্থটা শরীরের মধ্যে জমা হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। ঠিক আছে, অর্থাৎ এই সমস্ত যে ডালডা, মার্জারিন, তারপর ধরো যে কোনো রকম যেগুলো রিফাইন্ড অয়েল, সেইগুলোর মধ্যে কিন্তু এই সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড প্রচণ্ড বেশি থাকে, যেটা শরীরের জন্য কিন্তু মোটেই ভালো না। তাহলে শরীরের জন্য কি ভালো? এই যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এইগুলো হলো আমাদের শরীরের জন্য ভালো। যেমন ধরো যেটা আমরা পেয়ে থাকি ঘি থেকে, মাখন থেকে, ঠিক আছে, এইগুলো হলো অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের একটা ভালো উদাহরণ। কার্বোহাইড্রেট, প্রোটিন এগুলোর মতো লিপিডও জীবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লিপিড কিন্তু জলে দ্রাব্য নয়, এটা ইথার, বেনজিন এগুলোতে দ্রাব্য। এই যে লিপিড, এই লিপিড তৈরি হয় ফ্যাটি অ্যাসিড থেকে, কিন্তু এই লিপিড হলো ফ্যাটি অ্যাসিডের এস্টার। অর্থাৎ এই লিপিডের মধ্যে কার্বনও আছে, হাইড্রোজেনও আছে, অক্সিজেনও আছে, কিন্তু সেটা জলের অনুপাতে নেই। যে কার্বোহাইড্রেটের মধ্যে জলের অনুপাতে মানে জলের H2O অনুপাতে এই হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, কিন্তু এখানে সেইটা নয়। এখানে হাইড্রোজেনের সংখ্যা জলের অণুর অনুপাতের থেকেও বেশি থাকে। ঠিক আছে, এই যে লিপিড এটা তৈরি হয় হলো গ্লিসারল বা অ্যালকোহলের সাথে ফ্যাটি অ্যাসিড অণুর বিক্রিয়া হয় এবং সেই বিক্রিয়ার ফলে তৈরি হয় হলো এই যে ফ্যাট। ঠিক আছে, এই যে বিক্রিয়া এইটাকে বলে এস্টার, এই বিক্রিয়াটাকে বলে এস্টার বিক্রিয়া। যেমন ধরো এইটা হলো গ্লিসারল অণু CH2OH, তার সাথে যুক্ত আছে CH2OH, তার সাথে যুক্ত আছে CH2OH, এটা হলো গ্লিসারল। আর এখানে হলো ফ্যাটি অ্যাসিড। এইখানে কিন্তু এই যে তিনটে ফ্যাটি অ্যাসিড এরা কিন্তু একটার সাথে একটা যুক্ত নয়, এরা তিনটে আলাদা আলাদা ফ্যাটি অ্যাসিড। সেই জন্য আমি R1, R2, R3 লিখেছি, মানে এই আরগুলো কিন্তু প্রোটিনের মতো চেঞ্জ হতে পারে। বোঝা গেল? এবার এই দুটো বিক্রিয়া করে কি হয় দেখো, এইখান থেকে OH আর এখান থেকে H আর OH মিলে কি তৈরি করে? জল হিসাবে এরা বেরিয়ে যায়। বোঝা গেল? তার মানে এখানে পড়ে রইল কি CH2, দেখো এখানে CH2 লিখেছি, তারপর হলো পড়ে আছে কি এই অংশটা OCR1, দেখছো এই অংশটা পড়ে আছে। তার সাথে যুক্ত হলো দেখো আবার এই যে কার্বনের যে এই যে OH অংশটা, এটা রিপ্লেস হচ্ছে এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে এখান থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে CH2 তার সাথে এই অংশটা ফ্যাটি অ্যাসিডের এই অংশটা যুক্ত হয়ে যাচ্ছে, এস্টারিফিকেশন হচ্ছে, যেমন CH2OCR2। আবার একইভাবে এখানে CH2টা থাকছে, এই OH আর এই H এই দুটো জল হিসাবে বেরিয়ে যাচ্ছে, নিয়ে এই বাকি অংশটা এর পাশে বসে যাচ্ছে। এই যে তৈরি করছে এখানে দেখো এই OH গ্রুপগুলো হাইড্রোজেনের সাথে বেরিয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে এক অণু জল তৈরি হলো, এই দুটো মিলে আরও এক অণু, এই দুটো মিলে আরও এক অণু, অর্থাৎ 3 অণু জল বেরিয়ে যাচ্ছে। দেখো আমি 3 অণু জল এখানে লিখেছি। আর বাকিটা যেটা গঠন করলো সেইটা হলো এই যে ফ্যাট তৈরি করলো, এইটাকে বলে ট্রাইগ্লিসারাইড ফ্যাট। কারণ কি, 3খানা এস্টারিফিকেশন হয়েছে, এই একটা এস্টারিফিকেশন, এই একটা এস্টারিফিকেশন, এই একটা এস্টারিফিকেশন, তাই এটাকে বলে ট্রাইগ্লিসারাইড ফ্যাট। যদি এই বিক্রিয়াটা এই দুটো না থাকতো, শুধু এইটার সাথে এই যে গোটাটার সাথে এইটার হতো, তখন সেটাকে বলতো মনোগ্লিসারাইড। আবার যদি এই গোটাটার সাথে, এইটা কিন্তু একটা গোটা অণু, ঠিক আছে, এটা কিন্তু সেই জন্য দেখো আমি গ্লিসারলের তলায় লিখেছি এক অণু, এইটার সাথে যদি এই দুটো বিক্রিয়া করতো তখন সেটাকে বলতো ডাইগ্লিসারাইড। আর এখানে দেখো 3টেই ফ্যাটি অ্যাসিড এই একটা গ্লিসারল অণুর সাথে যুক্ত হয়েছে, এটাকে বলছে ট্রাইগ্লিসারাইড। এরপর হলো জীবদেহের লিপিডের কি ভূমিকা। এক অণু লিপিড বা ফ্যাটের জারণে 9.3 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হয়। কার্বোহাইড্রেট থেকে দেখলাম কি 4.1, প্রোটিন থেকে 4.2, আর এখানে তৈরি হচ্ছে কত 9.3।
অর্থাৎ এই ফ্যাটের জারণে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। তারপর হলো এই যে ফ্যাট, এটা কি করে, চামড়ার নিচে থাকে এবং সেটা প্রাণীদেরকে ঠান্ডা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কাজে লাগে। তারপর ধরো যে সমস্ত ভিটামিন আছে যেগুলো ফ্যাটে দ্রাব্য, মানে ভিটামিন এ, ভিটামিন ডি, ই, কে, এই 4খানা ভিটামিন হলো ফ্যাটে দ্রাব্য ভিটামিন। এই ভিটামিনগুলো কিন্তু ফ্যাট ছাড়া কাজ করে না, অর্থাৎ শরীরের মধ্যে ফ্যাটের প্রয়োজন এদের দ্রবীভূত হওয়ার জন্য, ঠিক আছে। তার এই যে ভিটামিনগুলো কিন্তু কার্যকর হয় এই ফ্যাটের সাহায্যেই। তারপর হলো ধরো কিছু কিছু হরমোন আছে, যেমন ধরো ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, এই হরমোনগুলো কিন্তু কোলেস্টেরল থেকেই তৈরি হয়। কোলেস্টেরল এক জাতীয় ফ্যাট। আর হলো কি, আমাদের দেহের মধ্যে চামড়ার নিচে যখন অতিরিক্ত ফ্যাট হয়ে যায়, মানে আমরা অতিরিক্ত ফ্যাট ইনটেক করি, তখন সেটা কিন্তু জমা হয়ে যায়, সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে আমাদের শরীর। তাহলে এটা সঞ্চয় হিসাবেও কিছুটা কাজ করছে। এই লিপিড বা ফ্যাটের কথায় আসি। এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, সেটা হলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিড কাকে বলে। যে সমস্ত ফ্যাটি অ্যাসিড শরীরের মধ্যে সংশ্লেষিত হয় না, কিন্তু যেটা জীবদেহের বৃদ্ধি এবং পুষ্টির জন্য দরকার, সেগুলোকে বলে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড। যেমন লিনোলেইক অ্যাসিড, লিনোলিনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। এই যে অপরিহার্য ফ্যাটি অ্যাসিড যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে কিন্তু তিনটের নামই লিখতে হবে। একখানা নাম লিখে ইত্যাদি লিখে দিলে কিন্তু হবে না, এই তিনটের নামই কিন্তু উল্লেখ করতে হবে। আসি নিউক্লিক অ্যাসিডে। এই নিউক্লিক অ্যাসিডে এই নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয় হলো নিউক্লিক অ্যাসিড। এই নিউক্লিক অ্যাসিড কাকে বলে? প্রত্যেকটা সজীব কোষের নিউক্লিয়াসের ক্রোম্যাটিন সূত্রের মধ্যে যে অম্লধর্মী পদার্থ রয়েছে, যা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায় এবং সেই বৈশিষ্ট্যগুলোকে পরবর্তী প্রজন্মে নিয়ে যায় বা বহন করে, তাকেই বলছে এই নিউক্লিক অ্যাসিড। তাহলে এই নিউক্লিক অ্যাসিড কোথায় থাকে? প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস, সেই নিউক্লিওলাসের ভিতরে যে ক্রোম্যাটিন সূত্র সেইখানে থাকে। সমস্ত উদ্ভিদ ও প্রাণী কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে ডিএনএ, আর এই আরএনএ থাকে হলো সাইটোপ্লাজমের মধ্যে। আর কোনো কোনো ভাইরাসের মধ্যে ডিএনএ থাকে না, সেক্ষেত্রে থাকে আরএনএ, অর্থাৎ তাদের নিউক্লিক অ্যাসিডটাই হলো আরএনএ। ঠিক আছে, এবার চলো এই নিউক্লিক অ্যাসিড কী দিয়ে গঠিত দেখে নিই। এই নিউক্লিক অ্যাসিড যেটা বৃহৎ অণুর মধ্যে পড়ছে, সেটাই এই নিউক্লিওটাইড দ্বারা গঠিত। অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে তৈরি করে একটা নিউক্লিক অ্যাসিড। এবার দেখো নিউক্লিওটাইড কী দিয়ে গঠিত হচ্ছে। নিউক্লিওটাইড নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড, এই তিনটে দ্বারা গঠিত হয়। ঠিক আছে, আর ডিএনএর ক্ষেত্রে এই পেন্টোজ শর্করা হয় ডিঅক্সিরাইবোজ শর্করা হয়, আর আরএনএর ক্ষেত্রে হয় রাইবোজ শর্করা। অর্থাৎ এই শর্করা দু রকম, একটা হলো ডিঅক্সিরাইবোজ শর্করা, ঠিক আছে, আর একটা হলো শুধু রাইবোজ শর্করা। এই ডিঅক্সিরাইবোজ শর্করা দেখা যায় ডিএনএর মধ্যে, আর এই রাইবোজ শর্করা দেখা যায় আরএনএর মধ্যে। ডিএনএর মধ্যে যে পেন্টোজ শর্করা থাকে সেটা এইরকম দেখতে, এরকম একটা অক্সিজেন থাকে আর এই রকম একটা বন্ধনীর সাথে যুক্ত। এবার এই যে প্রত্যেকটা জয়েন্টে একটা করে কার্বন থাকে, ঠিক আছে, গুণে দেখো 1 2 3 4 5, 5টা কার্বন থাকে, তাই এর নাম হলো পেন্টোজ শর্করা। আর এই কার্বনগুলোর ওপরে আর নিচে একটা মৌল আর মূলকের সাথে যুক্ত থাকে। যেমন প্রথমটায় যুক্ত থাকে হলো প্রথম কার্বনের সাথে OH, সেকেন্ড কার্বনের সাথে OH। এই যে এখানে OH থাকার কথা, কিন্তু এই ডিঅক্সিরাইবোজ শর্করাতে ডিঅক্সি, অর্থাৎ নামটা শুনেই বুঝতে পারছো যে একটা অক্সিজেন নেই। কোন অক্সিজেনটা নেই? এই অক্সিজেনটা নেই, যেটা OH থাকার কথা, এখানে এই অক্সিজেনটা নেই, শুধু আছে H, তাই জন্য এটার নাম হলো ডিঅক্সিরাইবোজ শর্করা। তার পাশের কার্বনেও যুক্ত থাকে হলো OH, আর এটার সাথে যুক্ত থাকে CH2OH, আর নিচে যুক্ত থাকে হলো H। ঠিক আছে, দেখো আমি এখানেও এর স্ট্রাকচার আঁকছি। সেটা হলো এখানে একটা অক্সিজেন আছে, এর সাথেও 5খানা কার্বন যুক্ত থাকে, একটা কার্বন, দুটো কার্বন, 3টে, 4টে, আর এর সাথে একটা যুক্ত থাকে 5টা, তাই এটা পেন্টোজ শর্করার একটা অংশ। আর এই প্রথম কার্বনের সাথে ওপরে যুক্ত থাকে H, নিচে OH, সেকেন্ড কার্বনে OH, থার্ড কার্বনেও তাই
OH। फोर्थ कार्बনের ওপরের সাথে মানে যে ফিফথ কার্বনের সাথে একসাথে হয় CH2OH, আর এই ফোর্থ কার্বনের নিচে যুক্ত থাকে হলো H। এইটার নাম হলো রাইবোজ শর্করা। তাহলে কি নিউক্লিওটাইড কী কী দ্বারা গঠিত? নাইট্রোজেন বেস, পেন্টোজ শর্করা আর ফসফরিক অ্যাসিড। এই নাইট্রোজেন বেস দুই রকম হয়, পিউরিন আর পিরিমিডিন। এটা তোমরা জাস্ট জেনে রাখো। এই পিউরিনের মধ্যে পড়ে অ্যাডেনিন আর গুয়ানিন, আর পিরিমিডিনের মধ্যে পড়ে থাইমিন আর সাইটোসিন। নাইট্রোজেন বেস দুই রকম, একটা হলো পিউরিন আর একটা হলো পিরিমিডিন। এই পিউরিনের মধ্যে পড়ে অ্যাডেনিন আর গুয়ানিন, পিরিমিডিনের মধ্যে পড়ে থাইমিন আর সাইটোসিন। ঠিক আছে, এই নাইট্রোজেন বেসগুলো একটা পিউরিন আর একটা পিরিমিডিনের সাথে যুক্ত হয় হাইড্রোজেন বন্ধনী দ্বারা। যেমন ধরো অ্যাডেনিন যুক্ত হয় দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা থাইমিনের সাথে, আর গুয়ানিন যুক্ত হয় 3টে হাইড্রোজেন বন্ধনী দ্বারা সাইটোসিনের সাথে। এই যে বন্ধনীগুলোর কথা বললাম এগুলো ডিএনএর মধ্যে উপস্থিত থাকে, আর আরএনএর মধ্যে থাকে কি গুয়ানিন সাইটোসিনের সাথেই বন্ধনী করে, কিন্তু অ্যাডেনিন থাইমিনের বদলে ইউরাসিলের সাথে করে। ঠিক আছে, তাহলে এখানে আরএনএর মধ্যে এই থাইমিন থাকে না, তার বদলে থাকে কি ইউরাসিল। তাহলে জীবদেহের মধ্যে এই নিউক্লিক অ্যাসিডের ভূমিকা কি? এই নিউক্লিক অ্যাসিডই জীবদেহের মধ্যে বংশগত যে বৈশিষ্ট্যগুলো সেগুলো প্রকাশ ঘটায় এবং পরবর্তী প্রজন্মেও নিয়ে যায়। আর আরএনএর কি ভূমিকা? আরএনএ প্রোটিন তৈরি করতে সাহায্য করে, যে প্রোটিন আমাদের দেহে বিভিন্ন কাজ করে, যেমন ধরো উৎসেচক তৈরি করছে, হরমোন তৈরি করছে, এরকম বিভিন্ন কাজ করতে সাহায্য করে। তাহলে এই সমস্ত ক্ষুদ্র অণু আর বৃহৎ অণুসমূহ নিয়ে আলোচনা কমপ্লিট। এরপর আসে এটিপি। এটিপি হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিনের জন্য ট্রাইফসফেট। এবার এই যে এটিপি, এই এটিপি হলো কোষের এনার্জি কারেন্সি হিসাবে ব্যবহৃত হয়। এনার্জি কারেন্সি মানে কি? আমরা যে সমস্ত কাজ করছি বা যে সমস্ত খাদ্য গ্রহণ করছি সেগুলো শেষে গিয়ে তৈরি করে হলো এটিপি। এটা শ্বসন ক্রিয়ার মাধ্যমে তৈরি করে এটিপি। এই এটিপি থেকেই আমরা সমস্ত শক্তি পাই, যে শক্তি আমাদের বিভিন্ন বিপাকক্রিয়া করতে সাহায্য করে। এই যে এটিপি, এর মধ্যে অনেক শক্তি সঞ্চিত থাকে। এই এটিপি ভেঙে গিয়ে তৈরি করে এডিপি এবং প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। সেই শক্তিটা আমাদের কোষ নেয় এবং বিভিন্ন বিপাকক্রিয়া চালিয়ে যায়। এটা শ্বসন ক্রিয়ার মাধ্যমে উৎপন্ন হয়। জীবদেহের মধ্যে সমস্ত শক্তি এই এটিপির মধ্যেই সঞ্চিত থাকে। এক অণু এটিপি ভেঙে গিয়ে 7.3 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করে। সেই জন্য এই এটিপিকে এনার্জি কারেন্সি বলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে এনার্জি কারেন্সি কাকে এবং কেন বলে। এগুলোর কতগুলো রূপ আছে দেখো। এটিপি দেখলাম, এরপর হয় এডিপি। এর নাম হলো অ্যাডেনোসিন ডাইফসফেট। ঠিক আছে, আরেকটা হয় এএমপি। এর নাম হলো অ্যাডেনোসিন মোনোফসফেট। এই নামটা থেকেই দেখো মোনো শব্দের অর্থ হলো এক, অর্থাৎ এই এএমপির মধ্যে ফসফেট আছে একখানা। তারপর এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, এই ডাই শব্দের অর্থ হলো দুই, অর্থাৎ এর ভেতরে দুখানা ফসফেট আছে। আর ট্রাই মানে হলো তিন, এর মধ্যে তিনখানা ফসফেট আছে। এএমপি তার সাথে যুক্ত হয় ইনঅর্গ্যানিক ফসফেট, আই ফর ইনঅর্গ্যানিক, পি ফর ফসফেট। এটা তৈরি করে হলো এডিপি। এই যে এটা থেকে এটা তৈরি হলো, এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি সঞ্চিত হলো। আবার এই এডিপির সাথে যুক্ত হচ্ছে একটা অজৈব ফসফেট বা ইনঅর্গ্যানিক ফসফেট, তার ফলেই তৈরি হচ্ছে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এর ভিতরেও প্রচুর পরিমাণ তখন শক্তি সঞ্চিত হয়। অর্থাৎ এএমপি থেকে এডিপি, এডিপি থেকে এটিপি এরমভাবে তৈরি হতে যখন থাকে তখন প্রত্যেকটা এই যে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়ার মাধ্যমে এই
জিনিসগুলোর মধ্যে এটা এডিপি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ শক্তি সঞ্চিত হয়। এবার আমাদের কোষ এগুলোকে কীভাবে ব্যবহার করে? ধরো আমাদের কোষের মধ্যে রয়েছে এটিপি, এই এটিপিটাকে ভেঙে দেয়, ভেঙে কি তৈরি করবে? এডিপি আর ইনঅর্গানিক ফসফেট, তার সাথে এখানে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়, এই শক্তিটাকে কোষ ব্যবহার করে নিল। আবার রয়েছে এডিপিটাকে ভেঙে দেয়, নিয়ে তৈরি করে এএমপি আর ইনঅর্গানিক ফসফেট, তার সাথেও কি তৈরি হলো? প্রচুর পরিমাণ শক্তি, এই শক্তিটাকেও আমাদের কোষ ব্যবহার করে। পর্যন্ত এই পরের পর্বে ভিটামিন নিয়ে আলোচনা হবে। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।